তৃতীয় দফার নির্বাচন চলছে আর এই মুহূর্তে এই রাজ্যের অন্তত 4টি কেন্দ্রে লড়াই চলছে, ভোটের লড়াই। কিন্তু আরও একটা লড়াইও চলছে, সেদিকেই আমাদের সকলের নজর এই মুহূর্তে রয়েছে। দেশের শীর্ষ আদালতে সেই লড়াই চলছে এবং এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, সুপ্রিম কোর্টে সওয়াল চাকরিহারাদের আইনজীবীর। এসএসসি গিয়েছিল সুপ্রিম কোর্টে, চাকরিহারাদের একাংশ তারাও গিয়েছিল। সিবিআই 3টে রিপোর্ট দেয়, নাইসার ডকুমেন্ট একেবারেই সঠিক নয় মন্তব্য চাকরিহারাদের আইনজীবী। এটা আদৌ কি পঙ্কজ বানসালের স্বাক্ষর? প্রশ্ন তুলেছেন তারা। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। শ্রাবন্তী, দেখো, আমরা প্রথমার্ধে দেখলাম যে রাজ্য সরকার এবং কমিশন তাদের আইনজীবীরা যেমন বলেছেন, এবার চাকরিহারাদের আইনজীবী তারা সওয়াল করছেন। বেশ কিছু নতুন পয়েন্ট তারা সামনে এনেছেন। তাদের বক্তব্য যে নাইসার ডকুমেন্টের কথা বারবার সিবিআই বলছে, সেই নাইসার ডকুমেন্ট আদৌ কতখানি সত্য রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ যে পঙ্কজ বানসালের স্বাক্ষরের কথা বলা হচ্ছে, যদি সত্যি তিনি স্বাক্ষর করে থাকেন তাহলে কেন এক্স এমপ্লয়ির স্বাক্ষরকে সঠিকভাবে মনে রাখা হবে? তার স্বাক্ষরের কতটা দাম রয়েছে এই প্রশ্ন তুলেছেন আইনজীবী। একই সঙ্গে তার বক্তব্য, স্ক্যান কপি যদি কমিশন রাখতো সেটা নিঃসন্দেহে ভালো হতো, কিন্তু যদি তা না রাখা হয় তাতে কিন্তু রুলে কোনো সমস্যা নেই। যে প্রশ্ন বিচারপতি চন্দ্রচূড় তুলেছিলেন যে কেন কমিশনের কাছে থাকবে না স্ক্যান কপি, তারই পাল্টা উত্তরে চাকরিহারাদের আইনজীবীদের এটাই সাবমিশন ছিল। এছাড়াও তাদের বক্তব্য যে অন্তত পক্ষে সেগ্রিগেশন অর্থাৎ আলাদা করা হোক, কারা যোগ্য কারা অযোগ্য, এই আলাদা এই পৃথকীকরণ যদি করা হয় তাহলে অন্তত যারা 5 বছর প্রায় চাকরি করেছেন তাদের সঙ্গে অন্তত খারাপ দিকটা তাদের চাকরিটা যাবে না, এমনটাই সাবমিশন তারা করেছেন। এখনো পর্যন্ত চাকরিহারাদের আইনজীবীরা তারা বক্তব্য রাখছেন। নজর থাকবে আমাদের। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে যে খবর আমরা পেলাম যে চাকরিহারাদের আইনজীবী তারা বলছেন যে সিবিআই 3টে রিপোর্ট দিয়েছে এবং নাইসার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট একেবারেই সঠিক নয়। নাইসা যাদের কথা এতক্ষণ পর্যন্ত এসএসসি বলছিল, কারণ এসএসসির কাছে কোনো রকম ডকুমেন্ট নেই, নাইসার কাছে আছে। সেই ডকুমেন্ট নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে এই যোগ্য আর অযোগ্য কিভাবে তাহলে তার বিচার হবে, তালিকা তৈরি হবে কি করে, এই প্রশ্ন আরও একবার সামনে চলে এলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যারা রয়েছেন এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত। তারপরে রয়েছেন সিপিএমের তরফ থেকে চয়ন ভট্টাচার্য। চয়নদা, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন। তরুণজ্যোতি, আপনাকে স্বাগত। কংগ্রেসের তরফ থেকে লিপিকা ঘোষ রয়েছেন। লিপিকাদি, আপনাকে স্বাগত। এবং সমাজকর্মী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন অরিত্র দত্ত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, কি মনে হচ্ছে বলতো এখনো পর্যন্ত সব কিছু দেখে? দেখুন, এটা প্রচণ্ডভাবে একটা টাইম কিল করে কিভাবে আরও প্রলঙ্গেট করা যায় সেইটা চেষ্টা হচ্ছে, কিন্তু একটা অত্যন্ত দায় ঠেলাঠেলির খেলা চলছে। হ্যাঁ, কিন্তু দায় ঠেলাঠেলি করেও রাজ্য সরকার একটা ইন্টারেস্টিং স্টেপ নিয়ে ফেলেছে কিছুদিন আগে। সেটা হচ্ছে যে তারা এই যে 25-26 হাজার যাদের নিয়ে এত বক্তব্য, তাদের কিন্তু বেতনটা রিলিজ করে দেওয়া হয়েছে। এবং অনারেবল চিফ মিনিস্টার বলেছেন যে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট এর ফাইনাল জাজমেন্টটা শোনাচ্ছেন ততদিন পর্যন্ত স্টেট গভর্নমেন্ট তার ফান্ড থেকে এদের পেমেন্ট করে যাবেন। অতএব যে কে সৎ কে অসৎ নিয়োগ এইটা আলাদা করার কোনো সদিচ্ছাই স্টেট গভর্নমেন্টের নেই, বরং এই 25-26 হাজার লোককে কীভাবে ভোট ব্যাঙ্কে এদেরকে কীভাবে ব্যবহার করা যায়, ম্যানুপুলেট করা যায়, সেই দিকে এরা ব্যস্ত। এবং বারবার আপনি যদি দেখেন যে স্টেটের পক্ষ থেকে যে আর্গুমেন্টগুলো করা হচ্ছে, তারা যোগ্য বা অযোগ্য এই নিয়ে কোনো কথাই বলছে না। এসএসসি সম্পূর্ণ ইগনোর করে বেরিয়ে যাচ্ছে। আমি একটু থামাই ডক্টর বিশ্বাস, আপনার কাছে আমি যাই। এই পয়েন্টটা হচ্ছে এই মুহূর্তে অত্যন্ত ভ্যালিড একটা পয়েন্ট। এক হচ্ছে যে সত্যি যোগ্য অযোগ্য নিয়ে রাজ্যের তরফ থেকে কোনো রকম বক্তব্য কিন্তু পেশ করা হচ্ছে না। তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা কোথায়? সুপার নিউমেরিক পদে যাতে সিবিআই তদন্ত না হয় কেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে সত্যিই তো এই যে আমরা বেতন দিয়ে যাব এই কথাটা রাজ্য বলছে কেন? তার মানে অরিত্র যে কথাটা বললো ভোট ব্যাংক, এটাই আসল ফ্যাক্টর। দেখুন, প্রথমেই বলি এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন একটি মামলা এবং বিচার বর্তমানে চলছে। আমি যতদূর জানি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সঞ্জয় হেগড়ে সওয়াল করছেন, এবং আমি যতদূর জানি যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মোটামুটি একটা সংখ্যাও বলা হয়েছে, অ্যারাউন্ড 7,000 যারা সম্ভবত অযোগ্য প্রার্থী। এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটা বক্তব্য অত্যন্ত পরিষ্কার
সেই বক্তব্যটা হচ্ছে এই ব্যাপারে যারা চাকরি হারিয়েছেন এই 25,000, এটা কখনো ন্যায় বিচার হতে পারে না। বিচার ব্যবস্থার একটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে একজনও সৎ যিনি দোষ করেননি তার যেন কোনো সাজা না হয়। এবং সেক্ষেত্রে আমি খুব ভালো লাগছে, কিন্তু আপনি বুঝবেন কি করে? আপনাদের কাছে তো কোনো ডকুমেন্ট, এসএসসির কাছে কোনো ডকুমেন্টই তো নেই বলছে। এবার সেই জন্যই বলছি এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় এখন চলছে। সুপ্রিম কোর্টের ফাইনাল পর্যবেক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং ততদিনে যাতে এই সংসারগুলো চলে। হাইকোর্টের এই রায়ের সঙ্গে তো আমরা সহমত পোষণ করিনি। এত হাজার শিক্ষককে হঠাৎ করে বলে দেওয়া হলো তোমার পরের দিন থেকে বেতন বন্ধ, তাদের সংসার চলবে কি করে? সেটা তো রাজ্য সরকারই দেখবে। সেটা তো রাজ্য সরকার। আপনারা কি চান যে এই রাজ্য, আপনারা কি চান যে এই 26,000 মানুষের সংসারগুলো না চলে? এই 26,000 মানুষের সংসার যাতে না চলে, তারা না খেতে পান, চিকিৎসা না হোক, তারা কি করতে পারবেন না? দেখুন, চোরেরা চোরেদের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। আমি এক্সেপশন নিচ্ছি না। ডক্টর বিশ্বাস অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, কিন্তু কী করবেন বলুন তো, তাকে বলতে হবে। ব্যাপারটা কিছুটা মিষ্টি প্রেমের গল্পের মতো শুনতে লাগছিল, বেশ ভালো লাগছিল। উনি বললে পরবর্তীকালে ওনাকে বসিয়ে ভোটের পর কোনোদিন ওনার কাছে গল্প শুনবো। কিন্তু ফ্যাক্টে আসি। ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হচ্ছে সময় পাওয়ার পরও এসএসসি তালিকা দেয়নি। আজকে সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি বলছে 17-18 হাজার মতো আছে, থাকতে পারে যারা যোগ্য। আমি এসএসসির হিসাব মেনে নিলাম 19,000 বলছি, 17,000 এক্স্যাক্টলি কোর্ট আন করুন, 19,000 একবারও বলেনি। আমি 17,000 ধরে নিই, তাহলে 8,553, 753 এরকম কিছু অযোগ্য এসএসসি হিসাবে। বাক কমিটির রিপোর্ট যদি ধরে নিই, 20 লক্ষ টাকা করে প্রতি চাকরি, মানে 1760 কোটি টাকার দুর্নীতি এসএসসির হিসাবে। যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্নটা করেছিল যে তোমাদের কাছে কি ডকুমেন্টটা আছে, ওএমআর রাখনি কেন, আইদার ডেটা আছে অথবা নেই, ডিজিটালাইজ ডেটা রাখনি কেন, তারা উত্তর দিতে পারেনি। এই মুহূর্তে যখন আমি কথা বলছি, এখন কি অযোগ্য মানে শিক্ষকদের জন্য পাটোয়ালিয়া, মানে অ্যাডভোকেট পাটোয়ালিয়া অত্যন্ত ভালো একজন অ্যাডভোকেট, তিনি আর্গু করছেন। তিনি বলছেন কোনো ওএমআরই নেই, তো যোগ্য অযোগ্য বিচারটা করবে কি করে? মনিকা, তোমাকে একটা প্রশ্ন করি, এটা ছোট উত্তর দাও তো আমাকে। ধরো তোমার বেসিক ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন আমি যাচ্ছি না, বেসিক কোয়ালিফিকেশন মাধ্যমিক তোমার বা ক্লাস 10, তুমি বলো তুমি মাধ্যমিক পাস করেছো বা করোনি, প্রমাণ দেখার জন্য তুমি কি করবে? তুমি তোমার সার্টিফিকেট দেখাবে। আমি যদি বলি সেই সার্টিফিকেটটা জাল, তুমি কি করবে? বলে বোর্ডের কাছ থেকে কপি আনাবে, রাইট? বোর্ড যদি বলে মঞ্জিরার সার্টিফিকেট আমার কাছে নেই, তাহলে কি হবে? তোমাকে জাল বা ঠিক মাধ্যমিক তোমার কে প্রমাণ করবে? বোর্ডের দায়িত্ব ছিল প্রিজার্ভ করে রাখা। বোর্ড রাখেনি। কেন রাখেনি? খিচুড়ি বানানোর জন্য। চাল ডাল মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে দিল, এবার আলাদা কর চাল কোনটা ডাল কোনটা। সেজন্যই ডক্টর বিশ্বাস কোর্ট আজকে বলছে যে সিস্টেমেটিক ফ্রড, পরিকল্পিতভাবে এই দুর্নীতি হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই দুর্নীতি কোর্টে প্রমাণিত হলে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের শাস্তি হোক। চিফ জাস্টিস আরো দাদা শাস্তি হোক, মন্ত্রিসভা জেলে, তাদের শাস্তি হোক, কমিটি জেলে, মুখ্যমন্ত্রী আমরা তো দুর্নীতি হলে দুর্নীতির শাস্তি হোক। বিষয়টা হচ্ছে অন্য কিছু নয়, এটা সবচেয়ে বড় বেদনাদায়ক হচ্ছে মামলা করেছিল যারা বঞ্চিত যোগ্য প্রার্থী, তারা মামলা করেছিলেন, ভাগ্যিস করেছিলেন, নইলে এই দুর্নীতি আসতো না। এই যে এত বড় দুর্নীতি, আমি একটা ছোট্ট সংশোধনী করছি আপনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে। ফ্রড মানে কিন্তু দুর্নীতি নয়, ফ্রড মানে জালিয়াতি। যদি কোনো সরকারি প্রক্রিয়ায়, নিয়োগ প্রক্রিয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ বিষয়ক একটা বিষয়ে যদি জালিয়াতি হয়, তাহলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকবে কি? স্বচ্ছতা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনি যদি আমি ওই আইনজীবীর কথা মেনে নিই, যদি আইনজীবীর কথা তর্কের খাতে ধরে নিচ্ছি, সত্যি নাইসার যিনি অধিকর্তা, তার স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠে গেল। তার মানে কি দেখাবেন, কোন ওএমআরসি দেখাবেন? আপনাকে আরো একটা তথ্য দিচ্ছি, এটা তরুণ জ্যোতিও জানবে বা ডক্টর বিশ্বাসও জানবেন, যারা দেখেছেন মামলাটা। শুধু নাইসা নয়, আরো দুজনকে, দুটো সংস্থাকে দেওয়া হয়েছিল। তার মানে আউটসোর্সিংটা কোন এবং সবথেকে মজার কথা, এসএসসি বলছে তারা নাকি জানতোই না। মুশকিল হচ্ছে যে জানবেন কি করে, আসবো কনকারেন্সি তো নেওয়া হচ্ছে না। লিপিকাদি না, ডক্টর বিশ্বাস বললেন না যে শাস্তি পাবে, শাস্তি তো অলমোস্ট হয়ে গেছে, শুধু বাকি রয়েছেন মাথা ধরা বাকি রয়েছে। আমরা সবাই জানি যে কার অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গের সব কিছু হয়, এবং তার অনুপ্রেরণা ছাড়া তো এত বড় দুর্নীতি হতে পারে না।
সেই জন্য সে একটা মানুষই ধরা বাকি রয়েছে। মানে আপনি যে কথাটা বলছেন তার জন্যই কি সিবিআই তদন্তটাকে যেভাবেই হোক আটকানোর চেষ্টা হচ্ছে, একেবারে ক্যাটেগরিক্যালি আটকানোর চেষ্টা করা হচ্ছে। আর একটা জিনিস, যে এই যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেল, এর দায়টা কে নেবে? যে কেন অযোগ্য প্রার্থীরা কিভাবে চাকরি পেল, এর দায়টা কে নেবে? আমার আরো একটা জিনিস আমি পার্সোনালিও বুঝতে চাই ডক্টর বিশ্বাস, এটা তো গত কয়েকদিন ধরে চলছে, এই যে কারা যোগ্য কারা অযোগ্য, সত্যি এটা কি এই মুহূর্তে আলাদা করা সম্ভব? সত্যি বলুন তো। দেখুন, এটা একটা খুবই টেকনিক্যাল প্রশ্ন এবং এই ব্যাপারের এক্স্যাক্ট উত্তরটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এসএসসি কিন্তু না, আমি আপনাকে প্রশ্নের উত্তরটা বলি। এসএসসি থেকে গতকালকেও যে বিবৃতিটা আপনারা দেখে থাকবেন, তাতে আপনারা হয়তো এটা নিশ্চয়ই করে দেখেছেন যে এসএসসি বলছে যে যোগ্য এবং অযোগ্যদের সম্ভবত আলাদা করা সম্ভব, কিন্তু আজকেই তো বলছে আমরা টেকনিক্যালি বলতে পারবো না। এবং সেটাই তো বলছি, যে প্রসিডিংসটা হচ্ছে সেটা তো কোর্টে হচ্ছে, ফলে কোর্টের পর্যবেক্ষণটাকে ফাইনালি আসতে দিন, সেটা আমরা সবাই মেনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে একটু শুনিয়ে নি। তুমি তো হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। তরুণজ্যোতি খুব ভালো বলেছেন। 30 লক্ষ পরীক্ষার্থী ছিল, পরিবারে 5 জন করে হলে 1.5 কোটি মানুষ। 1.5 কোটি মানুষ আজকে অ্যাফেক্টেড হলো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং মুখ্যমন্ত্রীর দলের চোরগুলোর জন্য। সিবিআই রিপোর্ট কোর্টে টাইম টু টাইম জমা হয়েছে, আমরা দেখেছি। আমি নাম করে বলছি, ব্যবস্থা নাও আমার জন্য। চন্দ্রনাথ সিনহা, বাপ্পাদিত্য কাউন্সিলর, দেবরাজ কাউন্সিলর, আরও 4টে মন্ত্রী, মুর্শিদাবাদ এলাকার 3 জন বিধায়ক, মানে উত্তর 24 পরগনা 2 জন বিধায়ক এবং মন্ত্রিসভার 7 থেকে 8টা মন্ত্রী এজেন্ট হিসাবে কাজ করেছে। তার প্রমাণ অলরেডি কোর্টে জমা হয়েছে। এই ক্যাবিনেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে রাজ্য সরকার পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত আর্গুমেন্ট করে গেল, না এটা করা যাবে, এটা করা যাবে। কেন? মুখ্যমন্ত্রী চোর বলে, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা চুরি হয়েছে বলে। আপনারা এটা পুরোপুরি পাবলিক ডোমেনে আছে যে শুভেন্দু অধিকারী শনিবার দিনকে বললেন আপনি সামনের সপ্তাহ শুরুতেই বোমা ফাটছে, সোমবার দিন একটা রায় এলো। এটা কি পশ্চিমবঙ্গের জনগণ বোঝে না ভাবছেন? এটার জবাবটা দিন তো। মানুষ দেখছে তো।